আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমি নোমান। এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 12, শিষ্যের সাধনা। এই টপিকটি পুরোপুরি আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমরা এখানে একজন গুরু দেখছি, তার শিষ্যকে যে শিষ্যের বিভিন্ন কিছু শিখতে চাচ্ছে, সে সাধনার বিষয়টা আমরা এখানে ছবিতে দেখছি। নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা। অব্যর্থ তার হাতের নিশানা, মানে অনেক একেবারে সূক্ষ্ম, যেটা একেবারে সূক্ষ্ম। একলব্য মস্ত বীর হতে চায়, তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একলব্য শুনেছে দ্রোণ রাজপুত্রদের তীর চালানা শেখায়। তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছে পূরণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছড়ার অনুশীলন করছে। তার গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুর কাছে যেতে। হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে। চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? কোত্থেকে এসেছ? একলব্য চুপ করে থাকলো। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি? কি চাও এখানে? একলব্য কাছে এসে বলল, আমি এক শিকারীর ছেলে, নাম একলব্য। দ্রোণ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, তা এখানে কেন? ভয়ে ভয়ে একলব্য বলল, আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই। বিরক্ত মুখে দ্রোণ বললেন, শোনো বাছা, আমি শুধু রাজকুমারদের শেখাই, তুমি ফিরে যাও। একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। এরপর ভাবলো, এখন থেকে সে নিজে তীর চালনার অনুশীলন করবে। তারপর অনেক বছর কেটে গেছে। রাজপুত্ররা অনেক বড় হয়েছে, তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। রাজপুত্রদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে একটা হরিণ দেখে তার পিছন পিছন ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। রাজপুত্র সেখানেই দাঁড়িয়ে থাকলো। তার সঙ্গে ছিল একটা শিকারী কুকুর। কুকুরটা হরিণের পিছু ছুটল। খানিক বাদে তৃতীয় রাজপুত্র হয়ে গেল। তার শিকারী কুকুর ফিরে এসেছে, তবে কুকুরটার মুখের চারপাশ বিঁধে রয়েছে 5টা তীর। এই কারণে কুকুরটা আর ডাকতে পারছে না। কিন্তু কি অবাক কাণ্ড, কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই। যন্ত্রণায় কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারীকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা। উঠানের মতো বলতে একটা বাড়ি আছে, সামনে একটু খালি জায়গা, তার চারপাশে লতাপাতার বেড়া। সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। এতদিন তৃতীয় রাজপুত্র তীর চালনায় নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলোয় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ? যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকালো, তারপর নির্বিকার মুখে বলল, হ্যাঁ আমি। রাজপুত্র বলল, কিন্তু কেন? যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল। তবে আমি ওর কোনো ক্ষতি করিনি, তাকে কোনো কষ্টও দিইনি, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। রাজপুত্র জানতে চাইল, তুমি কার কাছে এমন তীর ছড়া শিখেছ? গুরু দ্রোণের কাছে, উত্তর দিল সে। দ্রোণ? নাম শুনে চমকে উঠল রাজপুত্র। তাদের গুরু দ্রোণ? কিন্তু এমন বিদ্যে তো দ্রোণ তাকে শিখায়নি। তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো। দ্রোণ আর অন্য রাজপুত্ররা তখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তৃতীয় রাজপুত্রের চোখে মুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞাসা করলো, কি হয়েছে রাজপুত্র? রাজপুত্র কুকুরটাকে এনে দেখালো। তারপর বলল, এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনি বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। দ্রোণ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন।
এরপর বললেন, রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না, অন্যকে শিখাবো কি করে। তৃতীয় রাজপুত্র এবার গুরুকে নিয়ে গেল সেই যুবকের কাছে। দ্রোণকে দেখে তিনি ধনুক ফেলে ছুটে এলো যুবক। পায়ের ধুলো নিয়ে বলল, আমি আপনার শিষ্য একলব্য। একলব্য নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব থেকে তিনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরিয়ে দিয়েছিলাম। একলব্য বলল, সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তীরন্দাজ বানিয়েছে। অর্থ জেনে নেই। অব্যর্থ বিফল হয় না এমন অহংকার, নিজেকে নিয়ে বড়াই। এক ফালি, লম্বা এক টুকরা। কৌশল, দক্ষতা, নিপুণতা। চোখ কপালে উঠল, খুব অবাক হয়ে গেল। তীর চালনা, তীর ছোড়া। তীরন্দাজ, তীর ছুঁড়তে পারদর্শী। ধুলায় মিশে যাওয়া, শেষ হয়ে যাওয়া। নিক্ষেপ, ছুঁড়ে মারা। নির্বিকার, নির্লিপ্ত। পরিবর্তনহীন, আবেগহীন। নিরাশ, লক্ষ্য, তাক। পারদর্শী, দক্ষ। ব্যাঘাত করা, বাধা দেওয়া। লক্ষণ, আভাস। শিষ্য, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে। সাধনা, চেষ্টা, অভ্যাস। হতবম্ব, অভাগ, হতবাক। অনুশীলন সমাধানগুলো তোমরা অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরে যদি আমরা দেখি, বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসাই। প্রথমে আছে, একলব্য ঢ্যাঁস বীর হতে চায়। কেমন বীর? আমরা যদি দেখি তাহলে সে মহাবীর হতে চায়। 2 নম্বর, দ্রোণ একদিন তাদের ঢ্যাঁস নিতে বনে এলেন। কি নিতে? তাদের তীর ধনুক চালার শিক্ষা বা অনুশীলন দেখতে তিনি বনে এলেন। 3 নম্বরের মধ্যে, ঢ্যাঁস তার হাতের নিশানা। কেমন নিশানা? অব্যর্থ বা নিখুঁত নিশানা। পরবর্তীতে, একলব্য ঢুকে পড়ল ঢ্যাঁস। কোথায় ঢুকে পড়ল? ঢুকে পড়লো বনের মধ্যে। এটা চাইলে তোমরা দিতে পারো তাদের যে তীর ধনুক শিখাচ্ছিল সেখানে ঢুকে পড়লো, অথবা বনেও দিতে পারো। 2 নম্বরে, সে ঢ্যাঁস মুখে সেখান থেকে চলে এলো। কেমন মুখে? মলিন মুখে চলে এলো। 4 নম্বর, তিনি ছেলেটির দিকে ঢ্যাঁস তাকিয়ে রইলেন। কিভাবে তাকিয়ে রইলেন? বিস্ময়ে বা অবাক হয়ে তাকিয়ে রইলেন। 2 নম্বর, বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য। কাছে, কাছের বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা আমরা লিখবো। মস্ত, মস্তের বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা লিখবো। পারদর্শী বিপরীত শব্দ লিখবো এবং তার বাক্যটা লিখবো। ভিতরে তার শব্দটা লিখবো এবং বাক্যটা লিখবো। আগের, এটার বাক্যটা লিখবো এবং এখানের মধ্যে বিপরীত শব্দ লিখবো আর এদিকে বাক্যটা লিখবো। প্রথমেরটা কি ছিল? কাছে। এটার বিপরীত শব্দ হলো দূরে। বাক্য, তোমার স্কুলটি বাড়ির থেকে অনেক দূরে। পরে 2 নম্বরে, মন্দ। এটার বিপরীত শব্দ হলো ভালো। ভালো কাজ করলে সবাই প্রশংসা করে। 3, পারদর্শী, অপটু। সে কাজে অপটু হওয়ায় ঠিকভাবে করতে পারেনি। 4, ভিতরে হবে বাইরে। বৃষ্টি হচ্ছে, সবাই বাইরে যেও না। 5, আগের, পরের। পরের দিন আমরা ভ্রমণে যাব। এভাবে করে বিপরীত শব্দগুলো সবগুলো সুন্দর করে তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে 3 নম্বরে যদি দেখি, প্রশ্নের উত্তর বলিও লিখি। প্রথমে, একলব্য কি হতে চায়? একলব্য একজন মহাবীর ও দক্ষ তীরন্দাজ হতে চায়। 2, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? রাজবাড়ির মাঠে দ্রোণাচার্য একলব্যকে কাছে ডাকলেন। গ, একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করে ফিরিয়ে দিলে একলব্যের মুখ মলিন হয়ে যায়। এরপরে, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল? কুকুরের মুখে কোনো ক্ষতি না করে নিখুঁতভাবে তীর লাগলো দেখে সে বুঝতে পারে একলব্য তার চেয়ে বেশি দক্ষ, তাই তার অহংকার ধুলায় মিশে যায়। 2 নম্বর, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? কুকুরের মুখে এমনভাবে তীর মারা হয়েছিল যে তার মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু কোথাও আঘাত বা রক্তপাত যাতে না হয় অথবা হয়নি। 4, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করছি। কথাটি কে, কাকে, কখন বলেছে? এই কথাটি একলব্য দ্রোণাচার্যকে বলেছিল যখন দ্রোণাচার্য তার দক্ষতা দেখে প্রশ্ন করেছিলেন।
সে কার কাছে শিক্ষা পেয়েছে। 4 গল্পের নামটি শিষ্যের সাধনা কেন তা বলি ও লিখি। গল্পটির নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে কারণ এতে একলব্যের গুরু প্রতি ভক্তি, একাগ্রতা ও কঠোর অনুশীলনের কাহিনী তুলে ধরা হয়েছে। দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ না করলেও একলব্য তাকে মনে মনে গুরু মেনে এবং তার মূর্তি স্থাপন করে নিজে নিজে তীর ধনুকের অনুশীলন চালিয়ে যায়। দীর্ঘদিনের সাধনা ও অধ্যবসায়ের ফলে সে অসাধারণ দক্ষ তীরন্দাজে পরিণত হয়। তাই একজন শিষ্যের নিষ্ঠা, পরিশ্রম ও সাধনার কথা প্রকাশ পাওয়ায় গল্পটির নাম শিষ্যের সাধনা দেওয়া হয়েছে অথবা দেওয়া যথার্থ। 5 যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। এখানের মধ্যে যে কোনো আমরা 5টা শব্দের বদল ঘটাবো। লেখাটা ছিল কি, এখানের মধ্যে যদি আমরা লেখাটা দেখি, খুঁজে খুঁজে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতার বেড়া, সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক, কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো, কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। এরপর এখানে যদি আমরা সেটা দেখি, খুঁজে খুঁজে জঙ্গলের এক স্থানে দেখতে পেল উঠানের মতো একটি ছোট জায়গা, তার চারদিকে গাছপালা ঘেরা, সেখানে তীর ধনুকের অনুশীলন করছে এক তরুণ, কোনো দিকে তার মনোযোগ নেই। তৃতীয় রাজপুত্র বিস্মিত হয়ে তার অনুশীলন দেখতে লাগলো, কি অসাধারণ দক্ষতায় সে তীর ছুটতে পারে। তো এখান থেকে তোমরা এগুলো কিছুটা চেঞ্জ করে এখানে লিখে দিয়েছে আমি তোমাদেরকে, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এরপরে ক্রমবাচক শব্দ শিখি। প্রথম আমরা এটাকে এভাবে লিখি, ক্রমবাচক সংখ্যা দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এভাবে করে তোমাদের যদি আর অন্যান্য পার্টের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বাকিগুলো ধারাবাহিকভাবে দিব।